আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো পূর্ববর্তী ভিডিওতে আমরা বিন্যাস নিয়ে জেনেছি, আজকে আমরা সমাবেশ নিয়ে জানব। তো সমাবেশ আসলে বিন্যাস থেকে আরও অনেক বেশি ইজি। তো আমরা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতটুকু আমাদের পরীক্ষাতে আসতে পারে সেগুলো আমরা শিখব। তো চলুন শুরু করি। প্রথমে আসুন বিন্যাস আর সমাবেশের ভিতরে আসলে ডিফারেন্সটা কী। খুবই সূক্ষ্ম একটা ডিফারেন্স, কিন্তু বের করা একেবারে ইজি। মনে হতে পারে আল্লাহ, যদি বিন্যাস সমাবেশ থেকে প্রশ্ন আসে আমি তো ভুল করে বিন্যাস করে ফেলতে পারি, বা সমাবেশের প্রশ্ন থেকে ভুল করে বিন্যাস করে ফেলতে পারি। কিন্তু একটা কথা যদি মনে রাখেন তাহলে ডিফারেন্স করা একেবারে ইজি। বিন্যাস মানে হচ্ছে সাজানো। দেখবেন প্রশ্নের ভিতরে সবসময় কতভাবে সাজানো যায়, কতভাবে বিন্যস্ত করা যায়, কতভাবে বিন্যাস করা যায়, এভাবে ডিরেক্টলি লেখা থাকবে। তাহলে বিন্যাস অথবা সাজানো শব্দটা যদি লিখে থাকে তাহলে মনে করবেন এটা হচ্ছে বিন্যাস করতে বলছে। আর যদি সমাবেশ আসে তাহলে সমাবেশের ক্ষেত্রে বাছাই করার সংখ্যা আসলে উল্লেখ করা থাকে, অথবা দল গঠন, কমিটি গঠন, বাছাই করা, নির্বাচন করা, এই সব কথাবার্তা উল্লেখ থাকতে পারে। ফর এক্সাম্পল, যেমন আপনাকে প্রশ্ন করলো যে 10 জন লোক থেকে 3 জন লোকের কমিটি গঠন করলে কয়টি কমিটি গঠন করা যায়। এখানে খেয়াল করুন কমিটি গঠনের কথা উল্লেখ আছে, তার মানে কি এটা আমাদের সমাবেশ করতে হবে। তাহলে এইভাবে আমরা ডিফারেন্স করতে পারবো। ঠিক আছে, এখন বেসিকটা কি? বেসিক হচ্ছে আমরা বিন্যাসের যেভাবে আমরা সূত্র পড়েছিলাম, সমাবেশের একইভাবে আমরা সূত্র করতে পারি। সমাবেশকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে কম্বিনেশন, আর বিন্যাসকে কি বলেছিলাম? বিন্যাসকে বলেছিলাম হচ্ছে আমরা পারমুটেশন। তো পারমুটেশনের যেভাবে আমরা পি দিয়ে প্রকাশ করি, কম্বিনেশনকে এভাবে আমরা সি দিয়ে প্রকাশ করতে পারি। তো সি দিয়ে যদি কম্বিনেশনকে প্রকাশ করি এবং এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু বা জিনিস থেকে যদি আর সংখ্যক বাছাই করি, সূত্রটা কী দাঁড়াবে? সূত্র দাঁড়াবে হচ্ছে এন সি আর। ঠিক আছে, সমান এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে বিন্যাসের সমাবেশের ভিতরে ডিফারেন্সটা কি? এখানে এক্সট্রা একটা আর ফ্যাক্টোরিয়াল লিখছি আমরা, এটাই হচ্ছে ডিফারেন্স এবং এটাই হচ্ছে সূত্র। এখন আর কি এন কি, আগে যা যা বলেছিলাম এক্স্যাক্টলি সেই জিনিসগুলো এখানে খাটবে। এন মানে কি? যত সংখ্যক জিনিস থেকে আমরা নিব। আর মানে কি? যত সংখ্যক জিনিস আমরা নিব। ঠিক আছে, আর ফ্যাক্টোরিয়াল মানে কি? এটা আমি পূর্ববর্তী ভিডিওতে বলে দিয়েছি। তাহলে এভাবে ইজিলি আমরা যে কোনো কিছু বের করে ফেলতে পারবো। তাহলে এখন এই প্রশ্নটা যদি আমরা আনসার করি, যে আমাদেরকে বলা হলো যে 10 জন লোক থেকে আমরা 3 জনের একটা কমিটি গঠন করবো, তাহলে কতভাবে গঠন করা যায়? এটাকে আমরা কী করে প্রকাশ করতে পারি? 10C3। তাহলে সূত্র অনুসারে কী হয়? আমাদের 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এটা ঠিক আছে। বা আমরা যদি লিখি 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে ক্যালকুলেশন করলে যা হবে তাই আনসার। এখন এইভাবে আনসার করা আসলে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। এ কারণে এখানে একটা শর্টকাট টেকনিক আছে, যেভাবে আমরা পারমুটেশন বা বিন্যাসের ক্ষেত্রে দেখেছিলাম, এটার ক্ষেত্রে একটা শর্টকাট বের করে আমরা হচ্ছে যে কোনো বিন্যাসের মান বের করে ফেলতে পারি। এরকম যদি 10C3 থাকে তাহলে কি করবেন? দেখব আমরা আর এর মান কত। আর এর মান যত হবে তত পর্যন্ত আমরা হচ্ছে গুণ করতে করতে চলে যাব। ঠিক আছে, তাহলে 10C3 কথা যদি চিন্তা করি, তাহলে 3 আছে আর এর মান, তাহলে 3 বার গুণ করব, তাহলে 10 গুণ 9 গুণ 8 হয়ে গেল। আর নিচে কত থাকে? নিচে থাকে হচ্ছে আমাদের কত? আমাদের 3। তাহলে 3 পর্যন্ত আমরা গুণ করতে করতে যাব, তাহলে 1 গুণ 2 গুণ 3, এটা করে দিলে আনসার হয়ে যায়। তাহলে এটা করলে কত হয়? 4, এটা করলে কত হয়? 9, 3 4 12, 12 10 120, 120 হবে হচ্ছে এটার আনসার। আবার যদি এখান থেকে ক্যালকুলেশন করেন, দেখুন এখানেও 120 হবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত লেখা যায়? 10 গুণ 9 গুণ 8 গুণ 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 গুণ 2 গুণ 3 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল আমরা কেটে দিতে পারি, তাহলে কি থাকে? সে 1 2 3 থাকছে। দেখুন তাহলে 4 দিয়ে কাটা যায়, এখানে 3 দিয়ে কাটা যায়, সে 120 হচ্ছে আনসার। বোঝা গেল? তাহলে আমরা শর্টকাটে এই নিয়মে করতে পারি যে আর এর মান যত থাকবে তত কমাতে কমাতে আমরা গুণ করতে করতে চলে যাব এবং নিচে তত এর ফ্যাক্টোরিয়াল করে দিব, তাহলে যা হবে সেটাই। তাহলে এটা ছিল বেসিক আমাদের সমাবেশের। এখন আসি আমরা কী টাইপের অঙ্ক আসতে পারে। তো আমাদের বিন্যাসে যেরকম
মোটামুটি 6 টাইপের অঙ্ক আসে আমাদের সমাবেশেও দেখা যায় একেবারে ইজিলি আমরা 6টা টাইপের অঙ্ক যদি করি যে কোনো প্রশ্নের আনসার করা সম্ভব। তো এখানে সরাসরি সূত্র প্রয়োগ করে আসতে পারে কতকগুলো বস্তু সর্বদাই অন্তর্ভুক্ত থাকলে, কতকগুলো বস্তু সর্বদাই অন্তর্ভুক্ত না থাকলে, এই দুইভাবে আসতে পারে। আরেকটা আসতে পারে যে দুটি গ্রুপ থেকে বাছাইয়ের অপশন নির্দিষ্ট থাকলে, অথবা এরকমও আসতে পারে দুটি গ্রুপ থেকে বাছাইয়ের অপশন নির্দিষ্ট না থাকলে। আরেকটা আসতে দেখা যায় মাঝে মাঝে, সেটা হচ্ছে চতুর্ভুজ বা ত্রিভুজ সম্পর্কিত সমস্যা। এই 6টা টাইপের অঙ্ক যদি আমরা করি আমাদের আর কোনো কিছুতে বাঁধবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা কয়েকটা প্র্যাকটিস করি। কেমন? প্রথমে আসি সরাসরি সূত্র প্রয়োগ করে কী করে করা যায়। যেমন আপনাকে প্রশ্ন করা হলো যে কোনো একজন পরীক্ষার্থীকে 10টি প্রশ্নের মধ্য থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, কত প্রকারে সে প্রশ্নগুলো উত্তর দিতে পারে। তাহলে এখানে একটা জিনিস আপনাকে আগে বুঝতে হবে যে এটা কি বিন্যাস করবো নাকি সমাবেশ করবো। খেয়াল করে দেখুন, আমরা 10টির ভিতর থেকে 7টি উত্তর দেবো, তার মানে কি 10টির ভিতর থেকে 7টি আমরা বাছাই করে নিব বা নির্বাচন করে নিব। আর আমরা জানি বাছাই করা বা নির্বাচন করা যদি বোঝায় সেটা সমাবেশ হবে, তাহলে এটা সমাবেশ করব। তাহলে 10টির ভিতর থেকে 7টা যদি আমরা নিই তাহলে আনসার কী হবে 10C7। তাহলে কী হবে আমরা জানি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এইটা বা এটা না লিখে আমরা শর্টকাটে কি লিখতে পারি, এটা যদি না লিখি শর্টকাটে আমরা কি লিখতে পারি, যতবার নিচে যত আছে ততবার আমরা গুণ করে দিব। তাহলে কি হবে 10 গুণ 9 গুণ 8 গুণ 7 গুণ 6 গুণ 5, 1 2 3 4 5 6, আরেকটা হচ্ছে 4। আর নিচে কত লিখব আমরা 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7, 1 2 3 4 5 6 7 হয়ে গেল। তাহলে 7 7 কেটে যায়, 6 6 কেটে যায়, 5 5 কেটে যায়, 4 4 কেটে যায়, আর 3 দিয়ে করলে 9, 2 দিয়ে করলে কত দাঁড়ায় 4, 3 4 12 আর 10, 120। তাহলে উত্তর হচ্ছে 120। তাহলে 120 হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল? এখন আসে এইটা যে 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যায়। তাহলে মোট হচ্ছে 20 সদস্য বিশিষ্ট দল টোটাল, তার ভিতর থেকে আমাদেরকে একজন অধিনায়ক নির্বাচন করতে হবে এক, আর একজন সহ অধিনায়ক। তাহলে টোটাল কতজন? 2জন নির্বাচন করতে হবে। তাহলে 20 থেকে আমরা 2ভাবে নির্বাচন করব। তাহলে 20C2 এটাকে করলে কি হয় 2 বার আছে, তার মানে 20 × 19 ডিভাইডেড বাই 1 × 2, তাহলে 2 দিয়ে যদি কাটি 10, তাহলে 10 গুণ কত হয় 190। তাহলে 190 হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল? আবার এইভাবে করতে পারি যে 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুটি দলে কতভাবে বিভক্ত করা যায়। তাহলে 6 জন এখানে হচ্ছে আমাদের খেলোয়াড় আছে টোটাল, এই 6 জনের ভিতর থেকে আমাদের হচ্ছে দুটি দলে বিভক্ত করতে হবে। এবং এটা 40তম BCS এর একটা প্রশ্ন। কেমন? 40তম BCS এর প্রশ্নটা এসেছিল। অনেকের মনে হতে পারে যে 6 জন খেলোয়াড়কে দুটি দলে ভাগ করলে কত হয় 3 3, তাহলে 3, তাই না? তাহলে এটা তো আনসার হলো না আমাদের, তাই না? এখানে হচ্ছে কতভাবে ভাগ করা যায়। কতভাবে মানে আপনারা ধরুন 6টা নামের খেলোয়াড় আছে, কেমন অমুক তমুক অমুক তমুক অমুক, এভাবে 6টা নামের খেলোয়াড় আছে। এই 6টা নামের খেলোয়াড়কে বিভিন্ন দলে দলে ভাগ করে আমরা কতভাবে বাছাই করে করে এই দলগুলোকে ভাগ করতে পারি সেটা বোঝায়। ঠিক আছে, এটাই হচ্ছে সমাবেশ। তাহলে কি হয় আমরা জানি দুটি দলে যদি ভাগ করি তাহলে প্রত্যেক দলে কতজন করে পড়বে, আমাদের 3 জন করে পড়বে। তার মানে এই 6 জন থেকে আমরা হচ্ছে 3 জন বাছাই করে নিব। তাহলে আমাদের আনসার কি হবে 6C3। 2 কেন না, কারণ হচ্ছে দুটি দল নিব, কিন্তু আমরা কি জানি যতজন খেলোয়াড় থাকবে একটা দলে তত আমরা 6 জন থেকে বেছে নেব, আমরা দুটি দল বেছে নেব না, 6 জন থেকে নেব। কতজন খেলোয়াড় বেছে নেব সেটা আমাদের মানে এখানে আনসার চাইছে। তাহলে কতজন খেলোয়াড় বেছে নেব আমরা 3 জন, কারণ দুইটি দল পড়েছে। তাহলে 6টিকে 2 দলে ভাগ করলে প্রত্যেক দলে 3 জন করে পড়বে। তাই এটা করলে কি হয় 6 গুণ 5 গুণ 4 ডিভাইডেড বাই 1 গুণ 2 গুণ 3। তাহলে 6 6 কেটে যায়, 5 4 5 20। তাহলে 20ভাবে আমরা হচ্ছে ভাগ করতে পারবো। বোঝা গেল? এটাই হচ্ছে আনসার। এখন এটাও আমরা করে ফেলতে পারবো, এটা নিয়ে আমি আর মাথা ঘামাচ্ছি না, অলরেডি বলা হয়ে গেছে। এখন আসি দ্বিতীয় টাইপের যে অঙ্ক, যেটা হচ্ছে প্রায় আসতে দেখা যায়, সেটা হচ্ছে যে 12টি বই থেকে 5টিকে কতভাবে বাছাই করা যাবে যেখানে 2টি সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। তার মানে অনেকের মনে হতে পারে যে 12C5 এটা করে দিলে আনসার হয়ে যাবে, কিন্তু দেখুন বলেছে 2টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। এরকম 2টি বই যদি সর্বদাই অন্তর্ভুক্ত থাকার কথা বলে তাহলে যত থেকে আমরা বেছে নিব সেটা থেকে 2 বাদ দিয়ে দেবো, কারণ কি 2টা অলরেডি অন্তর্ভুক্ত হয়ে আছে। আর 2টা যেহেতু অলরেডি অন্তর্ভুক্ত হয়ে আছে তাহলে কি আর 5টা বই বাছাই করা দরকার আছে না,
আমরা দুইটা বই বাদ দিয়ে বাছাই করব, তার মানে কি 5 - 2, তার মানে এইটা হচ্ছে আমাদের 10C3, এটার আনসার করা লাগবে। কারণ কি আমাদের দুইটা সর্বদাই অন্তর্ভুক্ত আছে, বাকি তিনটা আমরা বাকি 10টা থেকে হচ্ছে বাছাই করব। তাহলে এটা যদি করি তাহলে আনসার কি হবে? আনসার হবে হচ্ছে এটা 36তম বিসিএসের প্রশ্ন, কেমন 36তম বিসিএসের প্রশ্ন রেখেছিল। আনসার হবে কি 10 গুণ 9 গুণ 8 ডিভাইডেড বাই 1 গুণ 2 গুণ 3, তাহলে 3 4 120। তাহলে আমাদের উত্তর কত? উত্তর হচ্ছে 120। বোঝা গেল? তাহলে যদি সর্বদাই অন্তর্ভুক্ত থাকে তাহলে যতটুকু অন্তর্ভুক্ত থাকবে ততটুকু আমরা বাদ দিয়ে দিব। একইভাবে 38তম বিসিএসের এই প্রশ্নটা এসেছিল যে 4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্য থেকে 4 সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করতে হবে যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। তার মানে এই টোটাল যে আমাদের 4 আর 6 10 জন আছে, তাই না? এই 10 জনের ভিতরে 4 জন সদস্য বিশিষ্ট আমরা একটা কমিটি গঠন করব, উপকমিটি। এই উপকমিটিতে আমাদের একজন সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। তাহলে 4 আর 6 টোটাল আমাদের কতজন থেকে বাছাই করবো? আমরা 10 জন থেকে বাছাই করব। কতজন? 4 জন। কিন্তু কাহিনী হচ্ছে একজন সর্বদা অন্তর্ভুক্ত থাকবে, তার মানে কি এক আমরা বিয়োগ দিয়ে দিব। তাহলে কত হবে? আমাদের 9C3। এটা করলে যা হবে তাই আমাদের আনসার। তাহলে 9 8 7 ডিভাইডেড বাই 1 গুণ 2 গুণ 3 4, তাহলে 4 7 28, 3 গুণ 28 কত হয়? 84। তাহলে 84 হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল? আরেকটা দেখি আমরা, আরেকটু ক্লিয়ার হই। যেমন 35তম বিসিএসে এই প্রশ্নটা এসেছে যে 14 জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনকে একটা ক্রিকেট দলের বাছাই করতে হবে। তাহলে টোটাল আছে 14 জন। 14 জন থেকে আমাদের 11 জন বাছাই করতে হবে, কিন্তু একজন অধিনায়ক তো সবসময় আমরা নির্দিষ্ট রেখেছি, তাহলে একজন বাদ দিয়ে দিব। তাহলে বাকি 13 জন থাকবে। 13 জন থেকে কয়জন নিব? আমরা 11 - 1 10 জন। তাহলে আমাদের আনসার কি? আমাদের আনসার হচ্ছে 13C10। এটা আমাদের আনসার। তাহলে এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে আমরা আনসার করার চেষ্টা করি, তাহলে আমাদের আনসার কত হবে? 286। ঠিক আছে, আমি ক্যালকুলেটর করে দিলাম। আচ্ছা, এখানে খেয়াল করুন, 10 জন লোকের একটি দল থেকে 5 জনকে কতভাবে নির্বাচন করা যাবে, যেখানে 4 জন লোক সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। তাহলে এখানে 4 জন সর্বদা অন্তর্ভুক্ত বলেছে, তার মানে কি আমাদের 10 থেকে 4 বিয়োগ দিয়ে দিব আর 5 থেকে 4 বিয়োগ দিয়ে দেবো। তাহলে কি হবে? আমাদের 6C1 হবে। তাহলে আনসার কত হবে? আনসার হবে 6। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এখন আরেকটা প্রশ্ন যেটা আসে যে সর্বদাই যদি অন্তর্ভুক্ত না থাকার কথা বলে, যে কতগুলো বস্তু, বর্ণ অথবা সংখ্যা কখনোই অন্তর্ভুক্ত থাকবে না, এরকম যদি বলে। যেমন উদাহরণ যদি আমরা দেখি যে 12টি পুস্তক থেকে আমরা 3টিকে কতভাবে বাছাই করতে পারবো, যেখানে 2টা সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে না, না বলেছে কিন্তু। তার মানে কি আমাদের 12টি পুস্তক আছে, সেইখান থেকে 3টাকে বাছাই করতে হবে। এখন এই যে 12টি পুস্তকের ভিতর থেকে 3টা আমরা বাছাই করব, এইখানে 2টা সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে না, তার মানে কি এই 2টা আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে বাকি যেই 10টা থাকবে, এই 10টা থেকে আমরা বাকি হচ্ছে 3টা বাছাই করব। ঠিক আছে, বোঝা গেল? তাহলে যদি অন্তর্ভুক্ত থাকবে না বলে, তার মানে কি এই 12টি পুস্তক থেকে, মানে টোটাল যে পুস্তক আছে তার থেকে যতগুলো থাকবে না সেটা আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে বাকি যা থাকে সেইটা থেকে এই 3টাকে আমরা বাছাই করব। তার মানে কি এইখানে 12টা থেকে যদি আমরা 2টা বাদ দিই তাহলে 10 থাকে, আর তার থেকে 3টা বাছাই করব। তাহলে আমাদের কত হবে? 10C3। এই 10C3 করলে যত উত্তর হবে ততই হচ্ছে আমাদের আনসার। তাহলে কত হয় উত্তর? উত্তর হয় হচ্ছে আমাদের 10 9 8 1 গুণ 2 গুণ 3। তাহলে কত হচ্ছে আমাদের? 120। এটাই আনসার। বুঝে গেল? তাহলে আরেকটা আমরা দেখি যে 16 জন লোকের একটি দল থেকে 7 জনকে কতভাবে নির্বাচিত করা যাবে। এখানে 4 জন লোক কখনো অন্তর্ভুক্ত থাকবে না। তাহলে 4 জন যদি কখনো অন্তর্ভুক্ত না থাকে, 16 থেকে আমরা 4 বাদ দিয়ে দিব, তাহলে থাকে কত? 12 জন। এই 12 জন থেকে আমরা হচ্ছে 7 জন বাছাই করবো। তাহলে কি হবে আমাদের? 12C7। এটা করলে যা হবে সেটাই আমাদের উত্তর। তাহলে এটা করলে আমাদের আনসার কত আসে? আমাদের আনসার আসবে হচ্ছে 7 বার গুণ করতে হবে। কেমন? এটা আমি তো অনেকবার দেখিয়েছি এটা, সেটা আমি ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি, বাকিটা আপনারা করে নিন, তো ইজি। আমরা করে দিয়েছি না, উপরে কমাতে 7 বার গুণ করবো, নিচে 1 থেকে 7 পর্যন্ত গুণ করবো, তাহলে হয়ে যাবে। তাহলে এতটুকু ছিল। এখন আরেকটা প্রশ্ন মাঝে মাঝে আসতে দেখা যায়, সেটা হচ্ছে যে
দুটি গ্রুপ থেকে আমরা বাছাই করব, যেখানে প্রত্যেক গ্রুপ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অপশন দেওয়া থাকবে। ফর এক্সাম্পল, যে আপনাকে বলা হলো যে 5 জন মহিলা ও 4 জন পুরুষের মধ্য থেকে আমাদেরকে 2 জন পুরুষ এবং 1 জন মহিলাকে নিয়ে একটি দল গঠন করতে হবে। এটা কত হবে করা যাবে? তাহলে এখানে খেয়াল করুন যে এখানে 5 জন মহিলা আছে, 4 জন পুরুষ আছে। এই 4 জন পুরুষের ভিতরে 2 জন পুরুষ আমরা নিব, 5 জন মহিলার ভিতরে আমরা 1 জন মহিলা নিব, নিয়ে কত আমরা দল গঠন করতে পারবো। তাহলে কত হবে? খুবই ইজি। আমরা 5 জন মহিলা থেকে নেব কয়জন? 1 জন। তাহলে 5C1। তাহলে এতভাবে করা যাবে মহিলা। আবার পুরুষের কথা যদি চিন্তা করি, তাহলে 4 জন পুরুষ থেকে আমরা 2 জন নেব, 4C2 পুরুষ। তাহলে আমরা বিন্যাসের সমাবেশ শিখে একটা জিনিস জানি যে এরকম দুইটা সংখ্যা যদি আসে এবং দিয়ে যুক্ত থাকে বা ও দিয়ে যুক্ত থাকে, তাহলে কী হবে? দুইটা গুণ হবে। তাহলে বাছাই করা যাবে কত হবে? আমরা 5C1 করব ইন্টু 4C2 করব। আনসার কত? এখানে 5 হয়, আর এখানে হচ্ছে আপনার 3 দুগুণে 6, 5 6 30। তাহলে 30 হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল? এতটা ইজি। আবার যদি এটার কথা চিন্তা করি যে শূন্যপদ পূর্ণ করার জন্য একটি কোম্পানিকে 6 জন আবেদনকারীর মধ্য থেকে 3 জন অফিসার, তাহলে 6 জন থেকে 3 জন অফিসার এবং 4 জন আবেদনকারীর মধ্য থেকে 2 জন ম্যানেজার নির্বাচন করতে হবে। কতভাবে বাছাই করা যাবে? তাহলে 6 জন এর ভিতর থেকে আমরা 3 জন অফিসার নেব ইন্টু 4 জন থেকে আমরা 2 জন ম্যানেজার নিব। এটা করলে যত হবে ততই আনসার। তাহলে আনসার কত দাঁড়াবে? আনসার হচ্ছে, আমি ক্যালকুলেটরটা করে দিচ্ছি, কিন্তু আপনারা ভেঙে চুরে করে নিন। এটা হচ্ছে 120 আনসার হবে। ঠিক আছে, গেল। এখন আসুন, যদি এরকম বলে যে দুটি গ্রুপ থেকে আমরা বাছাই করব, কিন্তু বাছাইয়ের অপশন নির্দিষ্ট নেই, এটা একটু বড় হয় অঙ্কটা, কিন্তু খুবই ইজি। ফর এক্সাম্পল, এরকম যদি একটা প্রশ্ন আসে যে 6 জন এবং 8 জন খেলোয়াড়ের দুটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটা টিম আমরা গঠন করব, এবং এই টিম যাতে 6 জনের দল থেকে কমপক্ষে 4 জন খেলোয়াড় থাকবে, টিমটি কত উপায়ে গঠন করা যাবে? এখন একটি মজার জিনিস আপনাদেরকে দেখাই। তাহলে এখানে দুইটা দল আছে, একটা 6 জনের দল, একটা 8 জনের দল। তাহলে 6 জনের দল আর এখানে আছে 8 জনের দল। টোটাল কত? মোট আমাদের খেলোয়াড় হবে 11 জন। ঠিক আছে, এখন আমরা যদি একটা ছক করি, খেয়াল করবেন ছকটার দিকে। এখানে বলে দিয়েছে যে এমনভাবে টিমটা গঠন করব যেখানে 6 জনের দল থেকে কমপক্ষে 4 জন থাকবে। তাহলে এখান থেকে যদি আমরা 4 জন নিই, 11 জন হতে এই দ্বিতীয় দল থেকে আমাদেরকে কতজন নেওয়া লাগবে? দ্বিতীয় দল থেকে নেওয়া লাগবে আমাদের হচ্ছে 7 জন। আবার কমপক্ষে 4 জন বলেছে, সর্বোচ্চ কত বলেছে সেটা তো বলা নেই। তাহলে এখানে 5 জন নিতে পারি আমরা। তাহলে এখানে যদি 5 নিই, এখানে কত নিবে? 6। ঠিক আছে, আবার আমাদের 6 জন নিতে পারি, 6 জনের 6 জন, এখানে যদি 6 জন নিই, তাহলে এখানে কতজন নিতে হবে? আমাদের 8 জন। এভাবে হবে। তাহলে এই 3ভাবে আমরা হচ্ছে দলটা গঠন করতে পারি। এখন আমাদের এই দল বা কমিটি গঠনের, তাহলে আমাদের অঙ্কটা যদি এখন করি, তাহলে কি হবে? অঙ্কটা হবে যে আমরা কি করব? আমরা হচ্ছে প্রথম ক্ষেত্রে আমাদের দল গঠন করা যাবে কত? আমাদের হচ্ছে 6C4, মানে 6 জন থেকে আমরা 4 জন নিব ইন্টু 8 জনের দল থেকে কত নিব? 7, তাহলে 8C7। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা দল গঠন করতে পারবো, কত হবে? 6 জন থেকে আমরা 5 জন নিব, তার মানে কি 6C5 ইন্টু আমাদের 8 জন থেকে কত নেওয়া লাগছে? 6 জন, তাহলে 8C6। আবার আরেকভাবে আমরা দলটা গঠন করতে পারি তৃতীয় ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা 6 জন থেকে 6 জনই নিব, আর এখানে হচ্ছে 8 জন থেকে 8 জনই নিব। সরি, 8 জন বলছি, 5 জন ভুলেছি, এমন 5 আছে 11। তাহলে 8 জন থেকে আমরা 5 জন নিব, 8C5। তাহলে এতভাবে আমরা দলটা গঠন করতে পারি। তাহলে টোটাল কত হবে? অতএব মোট দল গঠন করা যায় আমরা এই সবগুলো যদি যোগ করে দিই, তাহলে সবগুলো থেকে আলাদা আলাদাভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আসবে 120, এইখানে আসবে হচ্ছে 3 4 12, 120 হয়েছে তো প্রথমটাই, 64, 164, আর এটা দ্বারাই হচ্ছে আমাদের 56। তাহলে টোটাল আমরা কতভাবে দল গঠন করতে পারবো? 120 প্লাস 164 প্লাস 56, তার মানে যোগ করলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 344। এটাই হচ্ছে আমাদের আনসার। আমি আশা করি এটা বোঝাতে পেরেছি।
তাহলে যদি দুইটা গ্রুপ থেকে পাসের অপশন নির্দিষ্ট না থাকে সেক্ষেত্রে আমাদের এইভাবে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এখন আরেকটা অঙ্ক আমরা দেখে এই টাইপে আমরা বাদ দিই, পরের টাইপে আমরা চলে যাব। সেটা মনে করুন যে আমরা 7 জন পুরুষ এবং 6 জন মহিলা, এই 7 জন পুরুষ আর 6 জন মহিলা থেকে আমরা 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করব, এবং যেই কমিটিতে 6 জন পুরুষ সর্বদাই থাকে। তাহলে আমরা 7 জন পুরুষ, 6 জন মহিলা, টোটাল সদস্য কত হবে? 5 জন। এটা থেকে যদি আমরা টিম গঠন করি কত হবে করা যায়, খেয়াল করে দেখুন। আমরা যদি টিম গঠন করি তাহলে বলেছে কি যে 3 জন পুরুষ সর্বদা থাকে কমপক্ষে। তাহলে 3 জন যদি পুরুষ রাখি তাহলে এই 6 জন মহিলা থেকে কত নেওয়া লাগে? 5 হতে গেলে 2 জন। আবার কমপক্ষে 3 জন বলেছে, তাহলে বেশি আমরা নিতে পারি। বেশি যদি নিই তাহলে কত নেওয়া যায়? আমরা হচ্ছে এইখানে 4 নিতে পারি। 4 নিলে এখানে 1 জন নেওয়া যাবে, তাই তো। আবার আমরা কি করতে পারি, এইখানে আমরা হচ্ছে এখানে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে আমরা 5 জন পুরুষ নিতে পারি। 5 জন যদি পুরুষ নিই, মহিলা কতজন না লাগবে? 0 জন। তাহলে এভাবে আমরা 3ভাবে হচ্ছে দলটা গঠন করতে পারি। ঠিক আছে, এখন 3ভাবে যদি দল গঠন করতে পারি তাহলে এই 3ভাবে দল গঠন করলে প্রথম ক্ষেত্রে কত হবে? প্রথম ক্ষেত্রে দল গঠন করা যাবে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 7C3 ইন্টু আমাদের 5C2। আবার দ্বিতীয় ক্ষেত্রে কত হবে আমরা দল গঠন করতে পারি? দ্বিতীয় ক্ষেত্রে আমরা দল গঠন করতে পারবো হচ্ছে 7C4 5C1 ভাবে। আর তৃতীয় ক্ষেত্রে আমরা দল গঠন করতে পারবো কত হবে আমাদের 7C5 আর এখানে 5C0। তাহলে টোটাল কত হচ্ছে আমাদের? প্রথমবারে হচ্ছে 21, দ্বিতীয়বারে হচ্ছে আমাদের 210, তৃতীয়বারে হচ্ছে আমাদের 525। তাহলে মোট কত উপায় পারি আমরা? তাহলে মোট উপায় হচ্ছে সবগুলো যদি যোগ করে দিই 21 প্লাস 210 প্লাস 525, তাহলে টোটাল হচ্ছে 756 উপায়ে আমরা হচ্ছে এই দলটা গঠন করতে পারবো। বোঝা গেছে? একইভাবে আপনারা এই প্রশ্নটা সলভ করবেন। এটা আমি করে দিলাম না, কেমন? একইভাবে আপনারা করে ফেলতে পারবেন এটা। তাহলে এটা গেল। লাস্ট যে টাইপের অঙ্ক আমাদের এখান থেকে আসতে দেখা যায় সেটা হচ্ছে ত্রিভুজ অথবা চতুর্ভুজ সম্পর্কিত। তো ত্রিভুজ বা চতুর্ভুজ সম্পর্কিত অঙ্ক যদি আসে সেক্ষেত্রে আমাদের কয়েকটা সূত্র একটু মনে রাখতে হবে। যেমন এটা আমি লিখে দিচ্ছি, একটু মনে রাখতে হবে যে যদি আপনাকে প্রশ্ন করে যে n সংখ্যক কৌণিক বিন্দু থেকে গঠিত সরলরেখার সংখ্যা কত, তাহলে যদি বলে যে n সংখ্যক কৌণিক বিন্দু থেকে সরলরেখা গঠন করতে হয়, তাহলে আমরা জানি 2টা বিন্দুকে যোগ করলে একটা সরলরেখা হয়। তার মানে কি প্রত্যেকবার আমরা 2টা বিন্দু নিব। তাহলে n সংখ্যক থেকে আমরা 2টা বিন্দু যদি নিই তাহলে NC2 এতভাবে সম্ভব। বোঝা গেল? এখন কাহিনী হচ্ছে অনেক সময় বলা থাকতে পারে যে কয়েকটি বিন্দু অলরেডি সমরেখ। আমরা ধরি x সংখ্যক বিন্দু অলরেডি সমরেখ আছে। তাহলে x সংখ্যক বিন্দু যদি অলরেডি সমরেখ থাকে তখন কিছু পরিমাণ আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে NC2 তো আমাদের নর্মালি হবে, সাথে আমরা বাদ দিব কত? বাদ দিব হচ্ছে XC2, মানে যতগুলো সমরেখ ততগুলো রেখা আমরা বাদ দিয়ে দিব, প্লাস সাথে 1 যোগ করে দিব। ঠিক আছে, তাহলে এইভাবে। তাহলে যদি সমরেখ না থাকে এইভাবে, সমরেখ থাকলে আমরা এইভাবে করব। আবার যদি প্রশ্ন করে যে n সংখ্যক কৌণিক বিন্দু থেকে কতভাবে ত্রিভুজ গঠন করা যাবে, আমরা জানি একটা ত্রিভুজ গঠন করতে গেলে কয়টা বিন্দু লাগে? অ্যাটলিস্ট 3টা বিন্দু। তাহলে এই 3টা বিন্দু আমরা একসাথে যোগ করে দিব। তাহলে n সংখ্যক বিন্দু থেকে আমরা 3টা বিন্দু নিব, হয়ে গেল। কিন্তু যদি বলে যে এই 3টা বিন্দুর ভিতরে x সংখ্যক সমরেখ আছে তখন কি করব? একইভাবে আমরা NC3 করব, করে যতগুলো সমরেখ আছে ততগুলো আমরা বাদ দিয়ে দিব। তাহলে XC3, এটাই হচ্ছে আনসার। বোঝা গেল? আবার যদি বলে যে n সংখ্যক বিন্দু থেকে যদি আমরা চতুর্ভুজ নির্ণয় করি তাহলে কয়টা হবে? আমরা জানি 4টা বিন্দুকে যোগ করলে চতুর্ভুজ হবে, তাহলে NC4। বোঝা গেল? আর যদি কর্ণের সংখ্যা বলে, এটা প্রায় এসে থাকে, কর্ণের সংখ্যা বললে মনে রাখবেন যে 2টা বিন্দু মিলে তো কর্ণ হবে, তাই না? তাহলে NC2 কর্ণ হয়ে গেল। এখন এইখান থেকে কর্ণের ভিতরে অনেকগুলো তো আবার বাহু থাকে, তাহলে বাহুগুলো বাদ দিতে হয়, তার মানে -n। ঠিক আছে, তাহলে এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে আমাদের, তাহলে এই অঙ্কগুলো খুব ইজি। এখন যেরকম একটা প্রশ্ন এসেছে আল রাফা ইসলামিক ব্যাংকে যে 63 বাহু বিশিষ্ট একটি বহুভুজের কতটি কর্ণ আছে? তাহলে দেখুন সবগুলো বাহুর কথা আছে, কর্ণের কথা কিন্তু বলা নেই। তো আমরা জানি যে একটা বাহুর জন্য আমাদের কয়টা বিন্দু প্রয়োজন? 2টা বিন্দু। তাহলে আমরা সূত্র কি করতে পারি? এখানে বাহু যদি একটা হয়, বিন্দু কয়টা আছে? কৌণিক বিন্দু কয়টা আছে? তাহলে এত বাহু আছে, প্রত্যেক বাহুর একটা কৌণিক বিন্দু আছে, এবং কৌণিক বিন্দুগুলোর ভিতরে অনেক সাধারণ কৌণিক বিন্দু আছে। তাহলে মোট হচ্ছে 63টা কৌণিক বিন্দু। তাহলে এদের মান এখানে 63।
তাহলে আমরা জানি যে মোট রেখা তৈরি হবে NC2, তার মানে কি 63C2। তাহলে 63টা কৌণিক বিন্দুর ভিতরে 2টা কৌণিক বিন্দু পর্যন্ত হচ্ছে আমাদের লাগবে প্রত্যেকের ক্ষেত্রে। তাহলে এটা কত হবে 63 গুণ 62, 1 × 2 যদি ভেঙে দিই তাহলে 31, 31 গুণ 63 কত হয় 1953। তাহলে 1953টি টোটাল হচ্ছে আমাদের রেখা তৈরি হবে। এখন কথা হচ্ছে যে সবগুলো রেখায় তো আর কর্ণ না, তাই না? এখানে সবগুলো তো বাহুর কথা লেখা ছিল। তাহলে এর ভিতরে কিছু আছে ত্রিভুজের বহুভুজটার বাহু, তাহলে বাহুগুলো আমাদেরকে বাদ দিতে হবে। কারণ কি, এই যে এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এইভাবে যদি একটা বহুভুজ তৈরি হয়, এই বহুভুজ হচ্ছে এই মাঝখানেরগুলো হচ্ছে কর্ণ, কিন্তু এইগুলো তো বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, তাহলে বাহুগুলো আমাদের বাদ দিতে হবে। তাহলে এরকম 63টা বিন্দু থেকে আমাদের 63টা রেখার কথা বলা আছে, তাহলে 63টা বাহু যেহেতু বলা আছে, তাহলে বাহু তো এর ভিতরে এই বিন্দুগুলোর ভিতরে 63টা আছে, এই 63 আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে কর্ণের সংখ্যা কত হবে? কর্ণের সংখ্যা হবে আমাদের 1953 - 63টা হচ্ছে বাহু, তাহলে কর্ণ হবে হচ্ছে 1890। এটাই হচ্ছে উত্তর। বোঝা গেল? শেষ। এবার আসুন আরও কয়েকটা প্রশ্নের আনসার আমরা দেখি। যে 12টি বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলো সংযোগ রেখা দ্বারা যতগুলো ত্রিভুজ গঠন করা যায় তা নির্ণয় করো এবং কতগুলো কর্ণ আছে। তাহলে একটা জিনিস খেয়াল করুন, এখানে বলা আছে হচ্ছে 12টি বাহু। 12টি বাহু মানে কি, প্রত্যেক বাহুর একটা করে প্রান্ত আছে, এবং এই সমস্যা হচ্ছে প্রান্তগুলোর প্রত্যেকে আবার 2টা করে বিন্দু ধরে রেখেছে, এবং প্রত্যেকটা বাহুর প্রান্তগুলো কমন। তার মানে কি, টোটাল হচ্ছে এখানে 12টি কৌণিক বিন্দু আছে। তাহলে 12টি কৌণিক বিন্দু দিয়ে যদি আমরা ত্রিভুজ গঠন করতে চাই তাহলে কত হবে 12C3। এটা করলে যা আনসার হবে তাই, এটা করলে কত হবে 220। তাহলে এটা একটা আনসার। আর একটা কী বলেছে, কর্ণ। তাহলে কর্ণ কত হবে? কর্ণ সংখ্যা হবে হচ্ছে আমাদের 12C2, কিন্তু এখানে আবার কত আছে 12টা বাহু আছে, তাহলে 12টা বাহু আমাদেরকে বিয়োগ দিতে হবে 12। তাহলে কত হবে আমাদের 12C2 - 12 মানে 54। এটাই হচ্ছে আনসার। বুঝা গেল? এতটা ইজি। এখন আসুন একটু ট্রিকি প্রশ্ন, যে কোনো একটা সমতলে 15টি বিন্দুর মধ্যে 5টি বিন্দু সমরেখ। খেয়াল করে দেখুন এক্সের মান আমাদের 5 দেওয়া আছে। এছাড়া কোনো 3টি বিন্দুও সমরেখ নয়, এইটা ছাড়া আর কোনো বিন্দু সমরেখ নেই। ওই 15টি বিন্দু সংযোগ করে কতগুলো সরল রেখা, কতগুলো ত্রিভুজ পাওয়া যাবে? তাহলে ত্রিভুজ কত পাওয়া যাবে? ত্রিভুজ প্রথমে আসে হচ্ছে সরল রেখা কয়টা পাওয়া যাবে? সরল রেখা জানি আমরা যে 15C2 মাইনাস আমাদের সমরেখ 5টি আছে, 5C2 বিয়োগ দিয়ে দেবো +1। তাহলে এটা করলে যত পাওয়া যাবে তত। আনসার কত হবে 96। এটা কিন্তু সূত্র একটু আগে আমরা দেখিয়ে দিলাম, তাই না? এই যে এই সূত্রটা, যে এক্স যদি সমরেখ হয় তাহলে এটা। বুঝে গেল? দ্বিতীয় ক্ষেত্রে কত বলেছে, কতগুলো ত্রিভুজ পাওয়া যাবে। তো ত্রিভুজের কথা যদি বলে, আমরা জানি যদি এক সংখ্যক বিন্দু সমরেখ হয় তাহলে ত্রিভুজ কত হবে 15C3 - 5C3। এটা তাহলে 15C3 - 5C3 করলে কত হবে 445। এইটাই আনসার। বুঝে গেল? এটা একটু ট্রিকি ছিল, জাস্ট সমরেখ দেওয়া আছে। এবার আর একটা, এটা আজকে শেষ প্রশ্ন, তারপরে আমরা আর করবো না ইনশাল্লাহ। যে 1 2 3 4 5 7 এই যে 7টা দীর্ঘ সরল রেখাংশ দেওয়া আছে, এখান থেকে 4টি নিয়ে আমাদের চতুর্ভুজ তৈরি করতে হবে। কয়টি চতুর্ভুজ গ্রহণ করা যাবে? তাহলে এখানে টোটাল কয়টা আছে? 7টা, 7C4। তাহলে আমাদের চতুর্ভুজ সংখ্যা হয়ে যাবে, তাই না? কারণ আমরা যদি প্রত্যেকটা চতুর্ভুজ তৈরি করতে হলে 4টি সরল রেখার প্রয়োজন, তাহলে এখানে 35। কিন্তু কাহিনী হচ্ছে আমরা একটা কথা জানি, যে কোনো বাহুগুলো দিয়ে তখনই, মানে 4টা বাহু দিয়ে তখনই একটা চতুর্ভুজ তৈরি করা যাবে যখন 3টি বাহুর যোগফল চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হবে। এখন একটা জিনিস খেয়াল করুন, আমি কয়েকটা কম্বিনেশন লিখছি, এবং এখানে 1 2 3 6 এই একটা বাহু, এই 4টা বাহু, 1 2 3 7 এই 4টা বাহু, তারপরে 1 2 4 7 এই 4টা বাহু। এই 4টা বাহুর ক্ষেত্রে খেয়াল করুন যে আমরা যদি প্রথম 3 বাহুর যোগফল করি তাহলে কত হয় 3 আর 3 6, তাহলে 6 = 6 হচ্ছে। আমরা জানি কি চতুর্ভুজ তৈরি করার শর্ত হচ্ছে যে প্রথম 3 বাহুর যোগফল চতুর্থ বাহু অপেক্ষা অবশ্যই বড় হতে হবে, কিন্তু এই 6 কি 6 থেকে বড় না, তার মানে এই কম্বিনেশনটা দিয়ে একটা চতুর্ভুজ হবে না। আবার 1 + 2 + 3 কত হয় 7, 7 গুণ 7 কি 7 থেকে বড় না, তার মানে এটাও শর্তটা খাটছে না, তার মানে এটা দিয়ে একটা চতুর্ভুজ হবে না। আবার এখানে খেয়াল করুন 1 2 4 যদি করি, 3 আর 4 কত হচ্ছে, এটা 6, 3 আর 4 কত হচ্ছে 7, তাহলে 7 কি 7 থেকে বড়, মোটেও বড় না, তাহলে এইটা দিয়েও একটা চতুর্ভুজ হবে না।
তাহলে এই তিনটা কম্বিনেশনের ক্ষেত্রে আমাদের তিনটা চতুর্ভুজ সম্ভব না। তার মানে টোটাল চতুর্ভুজ যদিও আমাদের হচ্ছে 35টা হচ্ছে, কিন্তু লিখতে হবে যে এই তিনটি কম্বিনেশন দিয়ে চতুর্ভুজ আঁকা সম্ভব না। কেন সম্ভব না? কারণ প্রথম তিনটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় নয়। অতএব মোট চতুর্ভুজ হবে, টোটাল যা হয়েছিল আমাদের কত 35, তার থেকে আমরা 3টা বিয়োগ দিয়ে দেবো, তাহলে কত হবে আমাদের হচ্ছে 32টা। এই 32 হচ্ছে আনসার, এইটা একটু মনে রাখবেন, ঠিক আছে? তাহলে এটাই ছিল মোটামুটি আমাদের হচ্ছে সমাবেশ নিয়ে। পরবর্তীতে আমরা অনুপাত সমানুপাত নিয়ে জানবো ইনশাআল্লাহ।